আমাদের কওমি অঙ্গনের শিক্ষার্থীরা, আলেমরা, তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে এলেন এবং তারা জীবন দিতে মুঠাপুট করলেন না। তারা শহীদ হওয়ার তামান্না নিয়ে আসলেন এবং ফ্যাসিস্ট হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত তারা জীবন দিয়ে গেলেন, রাজপথে তারা আঁকড়ে থাকলেন। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ইসলামের পরিচয়ে যারা পরিচিত হয়েছেন তাদেরকে নানাবিধ ধরনের বৈষম্য, জুলুম, নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা কিন্তু 2013 সাফার ঘটনা ভুলি নেই। 2000 আমার মাথার উপর ফুটেজ নরায়ণ 21 যখন আমাদের আলেমদেরকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছিল, সেই সময়গুলো কিন্তু আমরা ভুলি নেই। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন, নিপীড়ন চলে এসেছিল, সেখান থেকে বাংলাদেশের আলেম সমাজ, মাদ্রাসা শিক্ষার্থী, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে কোনোভাবেই বাংলাদেশে ফ্যাসিবাদকে আর স্থায়ী হতে দেওয়া সম্ভব নয়। এবং তার ওই অভিপ্রায় আমরা দেখেছি এবারে এই আন্দোলনে। আমি যেখানে দেখেছি খুবই অল্প বয়সী মাদ্রাসা শিক্ষার্থী, হয়তো কেবল হিপস করছেন 12 বছর 13 বছর, কিন্তু তাদেরকে 18 বছরের অধিক দেখিয়ে জেলখানায় পাঠানো হয়েছে। এত ছোট ছোট বাচ্চা, তার পরিবারও জানে না যে সে জেলখানায় এসেছে, কি অবর্ণনীয় একটা কষ্টের মধ্য দিয়ে তারা গিয়েছে। শহীদদের কষ্টগুলো, যারা আহত হয়ে আছেন হসপিটালে, তাদের কষ্টগুলো আমাদের চোখের সামনে দেখা। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবার শপথ ব্যক্ত করতে চাই, যারা আমাদের ভাইদেরকে এমন নির্মম ভাবে হত্যা করেছে, আহত করেছে, পঙ্গু করেছে, তাদের প্রত্যেককে যেন যথাযথভাবে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হয়। আমরা চাই সারা দেশের যত মানুষ শহীদ হয়েছেন, মাদ্রাসা শিক্ষার্থী, আলেম সমাজের মধ্যে এবং আরো যারা আছেন, সকলকেই যেন সমানভাবে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করা হয় তাদের পরিবারগুলোকে। আপনাদের বক্তব্যের মধ্যে একটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে। আপনারা আলেম সমাজের বিভিন্ন পক্ষের মধ্যে সম্পৃক্তের কথা ব্যক্ত করেছেন। আমরা চাই বাংলাদেশের মুসলিমরা, বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্বরা, তারা সকলেই তাদের মধ্যে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে যান। আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি, আমরাও কিন্তু সম্পৃক্তির কথা বলেছি সমাজের নানা অংশ, নানা মত, নানা মতের সঙ্গে। নতুনের যে বাংলাদেশ, সেই নতুনের বাংলাদেশে যেন সকল পক্ষের সমান হিস্সা থাকে, কাউকে যেন নতুনের বাংলাদেশ থেকে খারিজ করা না হয়, সেই ব্যাপারে আমাদের একটা দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে। সেই জায়গা থেকে এক দফার যে ঘোষণা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করব বাংলাদেশের তরুণ আলেমগণ, মাদ্রাসা শিক্ষার্থীরা সকলে এই নতুন যে বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের এই আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, আয়োজক যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও। কারণ এত বড় ধরনের একটা উদ্যোগ নেওয়া, শহীদদেরকে স্মরণ করিয়ে রাখবার মহৎ চেষ্টা তারা নিয়েছেন, তাদের সকলের প্রতি আবারও শুকরিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমরা শহীদদের আলোচনাগুলো করতেছিলাম। পূর্বে আমাদের সোহেল ভাই আলোচনা করেছে। আমরা ইনশাআল্লাহ সোহেল ভাই চলে গিয়েছে, আমরা ইনশাআল্লাহ সকলে আমরা তার ভাই হিসাবে থাকতে চাই। তো এই পর্যায়ে আলোচনা করবেন হাফেজ আবুল বাশার। হাফেজ আবুল বাশার শহীদ আব্দুল নূরের পিতা। একজন পিতার জন্য এটা কত কষ্টকর, তার ছেলের শাহাদাতের স্মৃতিচারণ করতে হচ্ছে। এটা আমাদের জন্য অনেক কষ্টের বিষয়। এজন্য হাফেজ আবুল বাশারকে আমরা বলতে চাই, আপনার একটা ছেলে শাহাদাত বরণ করেছেন। ইনশাআল্লাহ আমরা সকলে তরুণ আলেম প্রজন্ম 2024 সকলে আপনার সন্তান হিসেবে থাকতে চাই, আপনার সন্তান হিসেবে আপনার পাশে চাই ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তরুণ আলেম প্রজন্ম 2024-এর অন্যতম সমন্বয়ক, অন্যতম নির্বাহী সদস্য শেখ ফজলুল করিম মারুফ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা যেন ধৈর্য ধরার, সবর করার ছেলের বর্ণনা দেওয়ার কথা আমার শক্তি আসলো তাই এই টাইমে তখন আমার ফোন দিছে ছাত্র যে আপনার আব্দুল নূর নামে কেউ আছে কি? বললাম আমার ছেলে। বললো আপনার ঢাকা মেডিকেল আসে। তো ঢাকা মেডিকেলের উত্তর থেকে আসার মতন তো রাস্তা আছে, কিন্তু আসার মতন তো পরিস্থিতি ছিল, খুব কষ্ট করে আসছি। আমি শুধু একটা দেখছি আমার ছেলে মাথার বিস্কুটের সাইডটা ছিল না। এই অবস্থা, রক্তাক্ত অবস্থা, সাদা ফাঁজি ফেলে পুরোটাই রক্তের সাবি আর চিনতে পারি এটা সত্যি। আপনার জন্য দোয়া করে আমি কথা বলতে পারতেছি না। আল্লাহ তাআলা যেন তাকে শহীদের মর্যাদা করেন। আমার একটা ছেলে আছে, দুই ভাই ছিল, তারা আমার আমি আমার পরিবারদের সকলের জন্য দোয়া চাই। আর তারা শহীদ হয়েছে বাংলাদেশে, সকল শহীদদের জন্য আমি দোয়া করি, প্রত্যেকটা আমাদের সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের সকলকে শহীদের মর্যাদা দান করেন। এবং আমরা যারা যুদ্ধ করে বেঁচে আছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে যুদ্ধ করে সামনের দিকে আগাইবার, সামনের ভবিষ্যৎ প্রজন্ম একটা বাংলাদেশ উপহার দিয়ে যেতে পারি, এই হায়াতটুকু যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। হাফেজ আবুল বাশার সাহেবকে আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন এবং তার সন্তানকে শহীদ হাকিকি মর্যাদা দান করুন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন মোহাম্মদ সাকিবুর রহমান। মোহাম্মদ সাকিবুর রহমান শহীদ সাফকাত সামিরের পিতা। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের আমার সালাম জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ সাকিবুর রহমান, আমার বাসা মিরপুর 14 নম্বর। আমার শহীদ ছেলে, একমাত্র ছেলে সাফকাত সামির ঘটনার দিন বাসায় ছিল, তার পড়ার টেবিল, মাদ্রাসা থেকে এসে পড়ার টেবিলে ছিল। আমার ফ্যামিলি মেম্বার সবাই বাসায় ছিল।
ছিল তাদেরকে বাসায় রেখে আমি বাইরে গিয়েছিলাম। তখনকার পরিস্থিতি আমরা সবাই জানি কিরকম পরিস্থিতি ছিল। আমার ছেলে খেলতে যাওয়ার জন্য অনুরোধ করছিল আমাকে, আমি বলেছিলাম যে বাবা আজকে যাওয়ার দরকার নেই, বাসায় থাকো, ভাইয়ের পরিস্থিতি ভালো না। আমি জানতাম না যে গুলিটা আমার বাসায় চলে আসবে। বাসার পিছিয়ে জানলা দিয়ে আসে, আমার ভাইয়ের কাঁধ ভেদ করে তার পিছিয়ে আমার সন্তান দাঁড়ায় ছিল, তার ডান চোখ দিয়ে ঢুকে মাথার পিছন দিয়ে বের হয়ে যায়। আমি তৎক্ষণাৎ বাসায় দৌড়ে আসি, এসে দেখি তার মগজের কিছু অংশ আমার বাসায় পড়ে আছে। So I don't think he deserved a death like this. যাই হোক, আল্লাহর পথে দিয়েছিলাম সন্তানকে, চেয়েছিলাম হাফেজ আলেম হোক। তোমরা একদিন হয়তো বলতে পারবো যে আমার সন্তান আল্লাহর পথে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সন্তানের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে নিয়ে নিয়েছেন। সবার কাছে দোয়া কামনা করছি। আসলে জন্মের পর থেকেই আমরা এই দেশে দেখে বড় হয়েছি ধরনের রাজনীতি, তাই না? আমি আমার লাইফে রাজনীতি থেকে দূরে ছিলাম সবসময়। অনেক সুযোগ পেয়েছি কলেজ লাইফে, বাট কখনো আমরা পছন্দ করিনি, কারণ আমরা জানি যে রাজনীতি, এই দেশের রাজনীতি আসলে নোংরা। আই এম সরি টু সে, বাট দিস ইজ দ্য ট্রুথ থিংস। সবার সামনে বলতেছি, ফ্যামিলি সবাইকে বাইরে রাখতাম সবসময় রাজনীতি, এবং আমরা সাধারণ জনগণ যারা সর্বোপরি নিরাপত্তাটা বোধ করি নিজের বাসার মধ্যে। আনফরচুনেটলি বাসায় সেফ থাকতে পারবো না আমার সামনে। আমি চাবো আজকের পর থেকে, এই ঘটনার পর থেকে, এই শহীদদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ কায়েম করা হচ্ছে, পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা সবাই যার যার জায়গা থেকে সোচ্চার হয়ে এই কাজটা করার জন্য এগিয়ে যাব। ধন্যবাদ জানাচ্ছি তরুণ আলেম প্রজন্মদেরকে, যারা আসলে আমাদের শহীদ পরিবারদেরকে ডেকে এরকম একটা প্রতিষ্ঠান, আলোচনা সভা এবং এরকম একটা উদ্যোগ নিয়েছেন, যাতে নতুন বাংলাদেশ আগের মতো না হয়। আমরা সেই উদ্দেশ্যে কাজ করব। আলোচনা সংক্ষিপ্ত করে এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত হৃদয় বিতরণ কাহিনী এবং অটোমেটিকলি চোখে পানি চলে আসে সমস্ত কাহিনী শুনলে। আল্লাহ পাক এই ছোট শহীদকে শহীদের হাকিকের মর্যাদা দান করুক এবং তার পিতাকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক নসিব করুন। আমাদের একটা আবেদন থাকবে এখানে যারা স্টেজে আছেন, যে আমরা তরুণ আলেম প্রজন্মের কাছেও আবেদন থাকবে যে আমরা তো দুনিয়াতে তাদের জন্য দোয়া করবো এই শাহাদাতের জন্য, শাহাদাতের মর্যাদার জন্য, পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যেন রাষ্ট্রীয় মর্যাদা পায়, সেজন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে আবেদন করতে হবে। বিশেষ করে তরুণ আলেম প্রজন্মের যারা নির্বাহী সদস্য এবং পরামর্শদাতা আছেন তাদের কাছেও আবেদনটা থাকবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন নাঈমুল ইসলাম, শহীদ নাহিদের ভাই মোহাম্মদ নাঈমুল ইসলাম। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل. আল্লাহ পাকের নির্দেশ যে তোমরা জমিনে আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, জুলুম, নির্যাতন, অন্যায়কে দূরীভূত করো। আর যখন দেশের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা হবে, অন্যায় দূরীভূত হবে, তখন আল্লাহ তাআলা নিয়ামত দিবেন। অন্যথায় নিয়ামত ছেড়ে দিবেন, আমাদের দরওয়াজায় তালা লেগে যাবে। আমার বিশ্বাস, আমি মনে করি জমিনের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উলামায়ে উম্মত। এই উম্মতের উলামায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। উলামায়ে কেরাম এরা সবচেয়ে বড় নিয়ামত। আমরা দেখছি বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে উলামায়ে কেরাম। আমার ভাই নাহিদুল ইসলাম জুলুমের শিকার হয়েছে মোহাম্মদপুর আদাবর থানার সামনে, ওপর তো খুলনাতে। খুলনায় প্রতিনিয়ত প্রতিদিন বের হয়ে যেত ছাত্রদের সাথে আন্দোলনে। তো ওকে আমার উস্তাদরা বুঝাইতো, বলতো
তোমার তো আব্বা নাই, আম্মা নাই, কেউ নাই, তুমি যদি অসুস্থ হয়ে যাও, আক্রান্ত হয়ে যাও, গুলিবিদ্ধ হয়ে যাও, তোমার দেখাশোনা কে করবে? হুজুর আমাকে পরবর্তীতে আমাকে এগুলা জানাইলো, যে সে আমাকে খুব সুন্দর সুন্দর উত্তর দিত। তো সব শেষ আমাকে যখন এই কথাগুলা হুজুরা বললো, তাই বললাম আমার ভাইকে পাঠায় না। তো পাঠায় দিছে 3 তারিখে। তো আমার চাচার বাসায় ছিল মোহাম্মদপুরে, ওখান থেকে 5 তারিখে থানা আদাবর থানার সামনে গেলে ওখানে গুলিবিদ্ধ হয়, 4টা গুলি লাগে। ওখানে আদাবর থানার সামনে প্রায় 3 জন স্পট ডেড হয়েছিল। 2 জনের মাথায় গুলি লাগার কারণে সেখানেই শেষ। আমার ভাইয়ের পরবর্তীতে ফুটেজ দেখলাম, ওর বুকে, হাতে, পিঠে, আরো কোথাও লাগছে, মাথায় লাগছে, এক পাশে আর কি। তো 4টা গুলি খেয়ে সে আরো 5 মিনিটের মতো পাশে বসা ছিল, পাশে শিশুগঞ্জে গিয়ে উঠে গিয়ে বসছে। পরবর্তীতে পুলিশ ধাক্কা দিয়ে এই আশেপাশে যে থানার মধ্যে যে গাড়িগুলো থাকে, ওই গাড়িগুলোর ভিতরে আগুন ধরাইছে। পুলিশ চাইছিল 3টা লাশকেই পুড়ায় ফেলতে, এরা নষ্ট করতে যাচ্ছিল, কিন্তু ঢিল দেওয়ার কারণে মানুষ দেখতেছে, চেষ্টা করতেছে বাঁচানোর জন্য। 2টা লাশকে আর ধরতে পারে না। আমার ছোট ভাইকে একটা সাইড পুড়ায় ফেলছে ধাক্কা দিয়ে, আগুনের পাশেই ছিল। তো সিলিন্ডার বাস্ট হয়েছে, এইগুলাতে আঘাত পাইতে পাইতে পুরো নাক, চোখ পুরাটাই পুড়ে গেছে। তো আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই আমার আম্মা আব্বা, আমার ছোট ভাইয়ের জন্য। আল্লাহ তাআলা যেন জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে জান্নাতের রিজিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন ডক্টর কামরুল ইসলাম, শহীদ খালেদ সাইফুল্লাহ তার পিতা ডক্টর কামরুল ইসলাম। লালবাগ থানাতে আপনারা জেনে থাকবেন যে লালবাগ থানায় শাহাদাত বরণ করার পরেও এজেন্ট ডক্টর কামরুল ইসলাম সাহেব মামলা করতে গিয়েছেন, কিন্তু তার মামলাটাও তখন নেওয়া হয়। পরবর্তীতে আমাদের আশরাফ হাবিব সহ আরো অনেক সমন্বয়করা চেষ্টার মাধ্যমে এই মামলাটা হয়তো নিয়েছেন, পরে নিয়েছেন। তো স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরেও তার দোসররা এখনো বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানাতে তারা এখনো বসে আছে। আমাদের আন্দোলন করতে হবে, স্বৈরাচার কোনো দোসররা যেন বাংলার কোনো গুরুত্বপূর্ণ স্থানে তারা না থাকতে পারে। এই আন্দোলন অব্যাহত থাকতে হবে, আমরাও রাখবো তরুণ আরেক প্রজন্মের পক্ষ থেকে। আপনারাও যে যেখান থেকে পারেন সহযোগিতা অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরুণ আলেম প্রজন্মের সকল শিক্ষার্থীদেরকে, যারা সবাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছেলে শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে। আমার ছেলে হেফজখানা করেছিল, কমপ্লিট করতে পারেনি, 4 বার হাফেজ হয়েছিল এবং ওর হেফজ পড়া চলমান ছিল। যেহেতু আমি বাংলা শিক্ষিত, আমি ওকে মাদ্রাসা থেকে পরে আলিয়া মাদ্রাসায় কমপ্লিট করে দাখিল পাস করার পরে ওকে কলেজে ভর্তি করি। ও ধানমন্ডি আইডিয়াল কলেজে ভর্তি ছিল। আসলে 16 তারিখে যখন রংপুরে শহীদ আবু সাইদকে উন্মুক্তভাবে, ন্যাক্কারজনকভাবে, খুব নৃশংসভাবে পুলিশের গুলিতে শহীদ করা হয়, তখন আমার ছেলের সাথে আমার কথা হয়। তো ও বলেছিল যে আমিও শহীদ হতে চাই এদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। আমি ওকে বলেছিলাম যে দেখো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছিলেন, তো তাদের গায়ে লৌহ বর্ম ছিল,
তাদের হাতে তরবারি ছিল, তাদের যুদ্ধের প্রস্তুতি ছিল। এখানে পুলিশের হাতে AK-47, পুলিশের হাতে শটগান, পুলিশের হাতে টিয়ার গ্যাস, তোমাদের তো হাতে কিছুই নাই। এইভাবে একটা অসম যুদ্ধে তুমি শহীদ হইতে চাইতেছো, তুমি প্রস্তুতি নাও, তুমি তোমার সেফটির চিন্তা করো, এরপরে তুমি তাদের সামনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। আসলে তরুণ প্রজন্মের উদ্দীপনা আমার মতো 48 বছরের বাংলা শিক্ষিত মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং উদ্যমী ছিল। 17 তারিখে আজিমপুর এলাকায় যতগুলো ছাত্র জনতা মিছিল হয়েছিল, সেখানে আমি যতটুকু প্রত্যক্ষদর্শীদের কথা শুনেছি, সেখানে শহীদ খালিদ হাসান সাইফুল্লাহ সবসময় সামনে থেকে সবাইকে লিড দিতেন। 18 তারিখে শহীদ হওয়ার আগ পর্যন্ত ওকে সামনে থেকে লিড দিতে শুনেছি। তো ও যখন গুলিবিদ্ধ হয় তখন কতগুলো, আমি তাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনার কুকুর পুলিশ বলি। আসলে কুকুরের চেয়ে নৃশংস যে একটা ছেলে যখন মাথায় গুলিবিদ্ধ হয়, সে যখন পড়ে যায়, এরপরে 5-6 জন পুলিশ দৌড়ে এসে তার একেবারে বুকের 1 হাত 2 হাত দূরের থেকে তার বুকের উপরে লক্ষ্য করে গুলি করতে থাকে। তার শরীরে 71টা বুলেট বিদ্ধ করে। কতটা নৃশংস, কতটা অমানবিক, কতটা মানে তারা তখন মানুষ ছিল কিনা আমার মনে হয়। এমন নৃশংসভাবে তাকে গুলিবিদ্ধ করতে থাকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে। দূর থেকে তার সাথে যারা সহযোদ্ধা ছিলেন তারা দেখতেছিল, বিভিন্ন বিল্ডিং থেকে অনেকেই ভিডিও করার চেষ্টা করতেছিল বা ভিডিও করেছিল। এই ভিডিওগুলোকে ডিলিট করার জন্য 7 দিন পর্যন্ত আজিমপুর স্টাফ কোয়ার্টারে রেড পরিচালনা করে লালবাগ থানা পুলিশ। তো আমি আমার ছেলের লাশকে শনাক্ত করি তখন রাত 1টা বাজে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। তো এরপরে যখন ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়, তো আমাকে বলা হয় যে লালবাগ থানা থেকে ক্লিয়ারেন্স দিয়ে আসে, তাহলে আমরা লাশ দিয়ে দেবো। তো আমি রাতে লালবাগ থানায় যাই, তো সেখানে তারা লাশের ক্লিয়ারেন্স তো দূরের কথা, তারা আমাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে থাকে। এবং তাদের ভিতরে একজন বলে যে আপনার ছেলে তো মনে হয় শিবির করতো, আর আপনার তো যে লেবাস তাতে মনে হচ্ছে আপনি জামাত করেন। পাশে থেকে আবার আরেকজন SI রাজীব বলে ওঠেন, এখন উনি গ্রেপ্তার হয়েছে, আপনি জানেন জামাত শিবির মানলে নেকি হয়? জামাত শিবির মানলে নেকি হয়? আপনার ছেলে তো শিবির আর আপনি তো জামাত, আপনাকে মারতে পারলে তো নেকি হয়। তো আমি যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই আমি রাজনীতি করি না, আমি জামাত শিবিরও করি না, আমার সাথে তাদের কারো সম্পৃক্ততা নেই, তারা এগুলোকে কর্ণপাত করছে না। পরে আবার একজন SI বলে উঠলো যে স্যার ওই যে আজিমপুর 7 নম্বর বিল্ডিং এর পাশে যে অল্প বয়সী ছেলেটা মারা গিয়েছে, ওই ছেলেটার বাবা। তো তখন আমি তার এই কথাটা শুনে স্পষ্ট বুঝে যাই যে এই থানার পুলিশ সদস্যরাই আমার ছেলের বুকে গুলি করেছে, কারণ তখন তারা সরাসরি দেখেছে। শনাক্তকরণ করার পরেও আমি কিন্তু বলতে পারি না। আমাকে জিজ্ঞাসা করা হলো আপনার ছেলে কিভাবে মারা গেছে, আমি সরাসরি বলেছি যে পুলিশ গুলি করে মেরেছে। আমাকে বললো আপনার পুলিশ গুলি করে মেরেছে, তার প্রমাণ কি? তো আমার সাথে তখন গুলিবিদ্ধ তানভীর ছিল, তার গায়ে 4টে গুলি। আমি তানভীরকে ডাকলাম, তানভীর আসো। তানভীর আমার সাথে ছিল, ও গেটের বাইরে, ও গেটের ভিতরে এসে বললো আমার কপালে 1টা গুলি, বুকে 1টা গুলি, এবং আমার হাতে 1টা এবং পায়ে 1টা গুলি। যখন 4টা গুলি সরাসরি দেখাইলো ডিউটি অফিসারকে, তখন তার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। তখন সে বুঝে হচ্ছে যে সরাসরি সাক্ষী উপস্থিত এবং পুলিশ গুলি করছে, তার প্রমাণ হাতে নাতে আছে। এবং জোবাইয়ের গুলিবিদ্ধ হয় নাই, কিন্তু জোবাইয়ের সাথে ছিল।
এভাবে একটা দেশের সরকার আমাদের টাকায় কেনা অস্ত্র বুলেট দিয়ে আমাদেরকেই গুলি করার জন্য সরাসরি আদেশ দেয়, এটা একটা দেশের সরকার কেন কারো কাছ থেকেই জানতো না। এটা কোনো দেশের শাসক যেমন না হয়। আর এটা হওয়ার কারণ হিসেবে আমি মনে করি আজকে আমাদের মুসলিমদের ভিতরে বিভিন্ন ভাগ, আমরা একে অপরকে আলাদা আলাদা চিন্তা করি। আমি 2013 সালে সেই শাপলা চত্বরে আমি উপস্থিত হয়েছিলাম। আমি ওই দিন সন্ধ্যার আগে আগে বাসায় চলে যাই। হয়তো আমার ওই দিন শাহাদাত নসিবে ছিল না, কারণ সন্ধ্যার পরে যারা ছিল তাদের ভিতরে তো আমরা শুনেছি টোটালি বেচাকার হয়ে গিয়েছিল। তো এই যে বেচাকার হলো, পরবর্তীতে আমরা বিভিন্নভাবে খবর পেয়েছিলাম যে তার তালিকা করেছিল 1,500-এর, তাকেও এতদিন জেলের ভিতরে আবদ্ধ ছিল। এই আন্দোলনের মাধ্যমে, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের মুখ থেকে যে তালাবদ্ধ ছিল, এই তালাটা সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা আজকে এখানে যারা উপস্থিত, তারা কি গত 5 তারিখের আগে কেউ এই কথা বলতে পারতেন যে আমি জামাত করি বা আমি হেফাজতে ইসলাম করি, আমি বিএনপি করি? কেউ বলেন তো? কেউ বলতে পারতেন না। এমন একটা পরিস্থিতি ছিল, সবাই কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের কোনো না কোনো অঙ্গ সংগঠনের সাথে হলেও নিজেকে সম্পৃক্ত করার জন্য ব্যস্ত ছিল, বাঁচিয়ে বেঁচে থাকার তাগিদে। এই যে একটা পরিস্থিতি একটা দেশে, এমন একটা সরকার, যে সরকার আমাদেরকে একটু ভালোবাসি, অথচ আমাদেরকে আমাদের অধিকারের কথা বলার সুযোগ ছিল না। আমাদের যে সরকারকে আমরা হটিয়েছি, আপনারা কি জানেন সেই সরকার এখন ভারতে অবস্থান করছে? তার আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা এবং তার নির্ভরতার জায়গা হলো ভারত। সেই শেখ হাসিনার মুখের কথা, ভারতকে আমি কি দিয়েছি আর যা দিয়েছি সে আজীবন মনে রাখবে। সে কি দিয়েছে? সে কি তার নিজের কোনো টাকা দিয়েছে? তার নিজের বাড়িটা দিয়েছে? আপনার আমার অধিকারকে ছিনিয়ে ভারতকে দিয়েছে। আজকে আমাদের অধিকার আমরা ফিরে পেয়েছি। আমাদের এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমি ধন্যবাদ জানাই তরুণ আলেম প্রজন্ম, এদের অবদান অবশ্যই অনস্বীকার্য, এবং তাদের অবদানকেও যেন আমরা সবাই সামনে আমাদের জাতীয় অঙ্গনে সবসময় স্মরণ করি। শুধু স্মরণ না, তাদেরকে আমরা অংশীদার হিসেবে চাই, শুধু ইতিহাসের পাতায় না। কারিকুলাম করার ভিতরে কেন আলেম প্রজন্ম থাকবে না? হাসপাতালের অফিসারদের ভিতরে কেন আলেম প্রজন্ম থাকবে না? ইঞ্জিনিয়ারদের ভিতরে কেন আলেম প্রজন্ম থাকবে না? আজকের যারা রিপোর্টার্স ইউনিটের ভিতরে আছেন, আমার কয়েকজন ছাত্র সে জার্নালিজমের উপর পড়তেছে, আমি জিজ্ঞাসা করলাম তুমি তো আলেম, তুমি কেন পড়তেছো? স্যার আলেম প্রজন্ম জার্নালিজমের ভিতরে থাকবে না, তাহলে জার্নালিজমটাকে দেখাশোনা কারা করবে? আমি চাই সর্বস্তরে আমাদের এই তরুণ আলেম প্রজন্মের পদচারণা থাকুক, এবং সারা বাংলাদেশ গড়ে তোলার প্রত্যেকটা অফিসে আমি আলেম প্রজন্মকে দেখতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য দীর্ঘ হওয়ার জন্য আমি দুঃখিত, ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। অত্যন্ত সুন্দর কথা বলেছে। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন একজন গর্বিতা মাতা, শহীদ রাব্বি মাকবাল গর্বিতা মাতা কথা বলবেন। মিরপুর 13-তে ওনার ছেলে শহীদ হয়েছেন, এক মাদ্রাসায় পড়তে 13 বছর বয়স। যখন মাগরিবের বাসায় থেকে পড়ছেন, মাগরিবের নামাজ পড়তে এসে আবার মার কাছে যাবেন, এই পথে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, মার কোলে যাওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করেছেন। এখন বাকি কথা মা বলবেন।
আমার ছেলে সারাদিন বাসায় ছিল, ও মাগরিবের সময় নামাজ পড়তে গেছে, আমাকে বলে আম্মু, আমি বলছি বাবা তুমি কোথায় যাবে, আম্মু আমি নামাজ পড়তে না। আমি বলছি বাবা তুমি রাস্তার পথ ভালো না, তুমি যেও না। বলে আম্মু আমি কোনোখানে যাবো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আমার সাথে খালি এই কথাটাই শুধু বলে গেছে, তারপরে আর কিছু বলতে পারি না। তারপরে 2 ঘন্টা পরে শুনি যে আমার ছেলে গুলি খেয়েছে। ও গুলি খেয়েও দৌড়িয়ে বাসায় আসতেছিল, তারপরে পড়ে গেছে, পড়ে ওর ঠোঁট থেকে ফাটিয়ে গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করে। আল্লাহ শহীদ রাব্বি মাকবারকে শহীদে হাকিকি এবং জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন, তার মাকে ধৈর্য ধারণের তৌফিক নসিব করুন। আরেকজন আমাদের গর্বিতা মাতা, একজন শহীদের মা কথা বলবেন, মোনাইল আহমেদ ইমরান, তার মা কথা বলবেন এখন। কথা বলবেন শহীদ মোনাইল আহমেদ ইমরানের মা। আসসালামু আলাইকুম। আমি মোনাইল আহমেদ ইমরানের মা। আমার 2 ছেলে ছিল, 2 মেয়ে ছিল। আমার ইমরান ছিল সবার ছোট। সে হেফজ শেষ করে আলিয়া মাদ্রাসা 8ম শ্রেণীর ছাত্র ছিল। গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলা রাখাই থানা জিরুল্লাহ মাদ্রাসার ছাত্র ছিল সে। ঈদের ছুটিতে মা বাবার কাছে আসছিল, আর ওইখানেই কিছুদিন থাকিয়া তারপরে এই আন্দোলনে ফাঁকে পড়ে যাবে। 19 তারিখ শুক্রবারে আমার বড় ছেলে এবং আমার বড় বোনের ছেলে, আমার বড় ছেলের নাম তোফায়েল আহমেদ এবং আমার বড় বোনের ছেলে নাহিদুল ইসলাম, তারা দুজনেই সিটাগুলি খায়। আর তখন তাদেরকে নিয়ে একটু ডাক্তার দেখায়। আর তো মোনায়ের ওদেরকে নিয়ে আফসোস করে যে আমার 2 ভাই গাজী হয়েছে, আর আমি মনে শহীদ হব। ভাই তোমরা গাজী হয়েছে, আমি শহীদ হব এই বছর। তো 20 তারিখ দিনকে রাত্রে 2 ভাই 2 পাশে, আর আমার মোনায়ের মাঝখানে শুয়েছে। শুইয়া সারা রাত্রে এই ভাই নিয়ে আড্ডা দিয়ে ঘুমাইছে। পরদিন বেলা 3টার দিকে, এর আগে বারবার আমার কাছে চেষ্টা করে, বারবার বলে আম্মু আমি একটু বাইরে যাব। আমি বলি না বাবা যাই না, তোমার 2 ভাই আহত হয়ে আসছে। তো শেষবারের মতো 3টার দিকে আমার বারবার বলতেছে, আমি যাইতে দিতেছি না। পরে আমাকে একটা ফাঁকি দিল, বললো যে আম্মু আমি একটু ঠান্ডা খাবো, আমার একটু বেরিয়ে যাইতে হবে, আমি ঠান্ডাটা নিয়েই আসতেছি। এই যে ঠান্ডা আনতে গেল, আর ফিরে আসলো। বেলা 5টার দিকে ছবি নিয়ে আমার গলিতে মানুষে দেখাইতেছে যে দেখানি ছেলেরা নিতে। আমার ছেলে গুলি খায়া বলছে যে আমার মা বাবা দক্ষিণ সাহেবপাড়া আছে, আমার ছবিটা নিয়ে যান, চাইলে দেখালে তারা চিনবে। কারণ আমি ওর মা, তো আমার কিন্তু মনে খুব ছটফট করতেছে। আমি ও বের হয়ে যাওয়ার পরপরই আমি ওরে খুঁজতেছি, কিন্তু ওরা আর পাই না। ওদিকে ও
একেবারে শেষ। পরে আমি ছবিটা দেখে আবার জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ ও আমার ছেলে, ও কোথায়? তারা বলছে ও মরে যাওয়ার সময় বলে গেছে আমার মাকে এই ছবিটা নিয়ে দেখায়। আমি কি বলবো, আমার বলার মতো ভাষা নেই। আপনারা আমার এই 16 বছর বয়সের ছেলে আল্লাহর দুনিয়া সব থেকে যদি কোনো খাতা কোনো আল্লাহর দরবারে খুঁজে থেকে দেয়, আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। এই অপরাধের গুনাহ আল্লাহ মাফ দেন, তাকে যেন মৃত্যুটাকে শহীদের মর্যাদাটা দেন। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা নসিব করুন এবং তার পরিবার পরিজন, তার মা বাবা সকলকে ধৈর্য ধারণের তৌফিক দান করে। এ পর্যায়ে কথা বলবেন শহীদ হাফেজ মাসুদুর রহমানের পরিবার। তার বাবা আছেন কিন্তু কথা বলার সেই পরিবেশ বা সেই অবস্থা ওনার নেই, এজন্য ওনার পরিবারের পক্ষ থেকে ওনার নিকটতম আত্মীয় কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার ভাই হাফেজ মাসুদুর রহমান বাড্ডা লিং রোড এলাকায় কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন। দীর্ঘদিন এখানে উনি শিক্ষকতার সহিত ছাত্রদের এবং মাদ্রাসার দেখভাল করতেন। জুলাইয়ের 19 তারিখ শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য বের হয়ে নামাজ শেষ করে উনি মাদ্রাসায় আসেন। আসার পর আমার যে বোন, আমার স্ত্রী, ওনাকে বলল মাদ্রাসার যে ছাত্র আছে এদেরকে খাবার দাবার দিতে। উনি নিচ থেকে একটু আসতেছে, উনি নিচে যাবে, একটু প্রয়োজন আছে। কি জন্য যাবে উনি আর কাউকে বলেনি। তখন উনি বের হলো। 4টার দিকে ওনার বাবার মোবাইলে ফোন আসে যে হাফেজ মাসুদুর রহমান সাহেবের গুলি লাগছে, আপনার যদি কেউ থাকে হসপিটালে আসেন। তখন আসলে ঢাকাতে আমার বোন এবং মাদ্রাসার ছাত্ররা তো হেফজখানায় ছোট ছোট হয় স্বাভাবিক। ছোট ছোট ছাত্ররা তার শিক্ষকদের দেখার জন্য যাওয়ার পরিবেশ ছিল না। আন্দোলনের যে ছাত্র ভাইরা ছিল বা আলেম ওলামারা ছিল ওনার সাথে, তারা ওনাকে নিয়ে যায় হসপিটাল। বুকে তার গুলি লাগার কারণে উনি আসলে মৃত্যুবরণ করেন, শহীদ হন। এই লাশটাকে নিয়ে ওনারা আসলে একটা রাজনীতি করার জন্য প্রচেষ্টা অনেক হয়েছে। যেহেতু উনি আলেম, হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা, রাজনীতি শিকার হওয়ার অনেক পায়তারা করছে। আমাদের লাশটা যে দেশের বাড়ি ওনার কুমিল্লাতে নিয়ে যাবে, ওখানে অনেক ধাপে ধাপে বাধা, শুধু বাধা আর বাধা। যাক, সর্বশেষ এখানে কাউন্সিলর খুব আলেমদের মহব্বত করত, ওনার মাধ্যমে ওনার গ্রামের বাড়ি কুমিল্লাতে নিয়ে ওনাকে শেষ দাফন করা হয়। আসলে আমরা যে সব দেখতেছি, শুনতেছি, বৈষম্যহীনতা সব জায়গায় চাই, আসলে শুনতে চাই না, আসলে আমরা এটা বাস্তবতায় দেখতেও চাই। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আছেন, ওনার নিকট আমাদের আকুল আবেদন থাকবে এই শহীদদের মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করার জন্য ওনার কাছে আমরা আহ্বান জানাবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, হাজারো মানুষের ত্যাগ ও শাহাদাতের বিনিময়ে আজকে যে আমাদের বিজয় অর্জন হয়েছে, এই বিজয় দেশে আমরা আর কোনো স্বৈরতন্ত্র দেখতে চাই না। আমরা কোনো জুলুম, অত্যাচার, একদলীয় শাসন ব্যবস্থা দেখতে চাই না। আগামীতে কোনো স্বৈরাচার বা স্বৈরতন্ত্র দেশ হিসাবে এই দেশ নতুনভাবে আবার কোনো স্বৈরাচার এস্টাবলিশড হোক, এটা আমরা চাই না। এই প্রত্যাশা, এই আবেদন আমাদের সবসময় থাকবে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে জুলাই বিপ্লবে
আইন শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন লেখক, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক শেখ ফজলুল করিম মাহবুব।